পালা বদলের পরে বিজেপি সরকার আসার পরে বিভিন্ন রেল বস্তিগুলো উচ্ছেদের নোটিশ তারা ইতিমধ্যেই দিয়েছে। আমরা আমাদের ঘরে থাকবো, ঝুপড়িতে থাকবো, সন্তান নিয়েই থাকবো, বললো যা চলবে। হয়তো আমাদের কারো কারো প্রাণ যাবে। আমরা দেখতে চাই এই মৃত্যু কত, এই সরকারে যারা ক্ষমতাসীন দল তারা আর কত রক্ত আর কত জীবন ছিনিয়ে নিতে চায়। বাথরুম ওই সিধা ব্রিজের ওই পারে বাথরুম, আমাদের পানি ভরতে হয় বাজারের ওখানে। বাজারের ওখান থেকে জল ভরে আনতে হয়, বাথরুম যেতে হয় ওইদিকে, দিনে যখনই যেতে হোক না কেন। আর রাতে বন্ধ থাকে, রাতে কি করে প্লাস্টিকের সবাই করে বাচ্চারা। আপনাদের মানে এরকম যদি হঠাৎ করে ভাঙতে আসে কোথায় যাবেন? মানে কোথায় যাবো না, আমরা ঘরে শুয়ে থাকবো, বুলডোজার এসে চালিয়ে দেবে, বাল বাচ্চা নিয়ে শুয়ে থাকবো। আর বড়রা মেয়েরা অনেকজনের কষ্ট আছে, অনেকজনই প্লাস্টিকে করে কি করবে। পালা বদলের পরে বিজেপি সরকার আসার পরে বিভিন্ন রেল বস্তিগুলো উচ্ছেদের নোটিশ তারা ইতিমধ্যেই দিয়েছে। এই মুহূর্তে আমি আছি পার্ক সার্কাস স্টেশনের একদম গায়েই যে বস্তি আছে, হ্যাঁ রেলের জায়গা, রেলের ওপরেই মানুষগুলো রেলের জায়গার ওপরেই বাড়ি করে আছেন আজকের বছরের পর বছর ধরে। তাদের এখানেও নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশটা অনেকেই হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই। নোটিশটাতে কোনো রকম রেলের তরফ থেকেও যদি দেওয়া হয়ে থাকে, এখানে শুধু লেখা আছে বাই অর্ডার ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন। রেলের কোনো লোগো, রেলের আধিকারিকের কোনো সই বা কোনো রকম কোনো স্ট্যাম্প নেই এখানে। রাজ্য সরকার দেয়নি এটা তারা বলবে রেল দিয়েছে, কিন্তু রেলের তরফ থেকেও কোনো লোগো নেই, কোনো সই নেই, কোনো স্ট্যাম্প নেই। তাই এই নোটিশটা কতটা বৈধ সেটা নিয়ে প্রশ্ন তো রয়েছে। আজকের এইখানকার মানুষজনের সাথে কথা বলবো যারা এখানে বছরের পর বছর ধরে বাস করছেন। এখন হঠাৎ তাদের এই নোটিশ দেওয়ার পরে তারা কি বলছেন শোনাবো। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। হঠাৎ এখন 4 তারিখে নোটিশ দিয়ে গেছিল, 3 দিনের সময় দিয়েছিল। আমরা সরকারকে আবেদন করেছিলাম কি এই বর্ষার সময় আমরা কোথায় যাব, আমাদের বাচ্চাদের পরীক্ষা চালু হয়ে গেছে। তো সরকার আমাদেরকে এখন আশ্বাস করেছে কি এখন উচ্ছেদ করা হবে না, শুধু এতটাই বলেছে, কিন্তু কবে হবে এটাও বলিনি। এটা আজকে আপনারা দেখা করতে হ্যাঁ, গিয়েছিলেন? আমরা গেছিলাম শিয়ালদা ডিআরএম এর কাছে। ওনারা এই কথা বলে দিয়েছে কি তোমাদের উচ্ছেদ হবে, কিন্তু এখন হচ্ছে না, এখন পরে হবে, ওনারা জানিয়ে দেবে। তো যখন উচ্ছেদ হবে তখন আপনাদের কোনো জায়গা দিয়ে দেওয়া না, হবে? কোনো জায়গা দেওয়া হচ্ছে না, শুধু জাস্ট মুখ থেকে এতটাই বলেছে। উনি একটা ডিআরএম আমাদের সঙ্গে এতটা কথাই বলছে, আমরা ওটাই। এখন আমরা যদি সরকারকে অনুরোধ করব কি আমরা এখানে যারা আছে, যাদের কিচ্ছু নেই, যারা এখানে বাপ দাদা 14 পুরুষে এখানে রয়ে গেছে, যাদের ঘর বাড়ি কিছু নেই, তাদের যেমনি সরকার একটা পুনর্বাসনের ব্যবস্থা করে। হ্যাঁ, মানে এবার আজকে তো আপনাদের বলেনি যে কোনো পুনর্বাসন দেওয়া হবে, না, শুধু বলেছে না, যে এখন কিছুই বলেনি। এখন না তুললেও পরে তুলে দেওয়া হ্যাঁ, হবে। হ্যাঁ। তো তখন মানে কোথায় যাবেন আপনারা এই বাচ্চাদেরকে নিয়ে? এটা সরকারের কাছে আমরা আবেদন করবো। এটা তো আমাদের রেলমন্ত্রীর, এটা সরকারের ডিএম এর কাজ না। এটা তো আমাদের যে এখন নতুন মুখ্যমন্ত্রী হয়েছে ওনাকে ডিসাইড করা দরকার কি। এক তো আমাদের সরকারে তো নিয়মে আছে কি গরিবদের যাদের ঘর নেই, সরকারের দিক থেকে ঘর দেবার ওদেরকে তো অর্ডার আছে, কিন্তু সরকার দিচ্ছে না কেন? এই বলছে মোদির ঘর, এর ঘর। তো গরিবরা কোথায় পাচ্ছে? কারোর তো ঘর পাচ্ছি না, না সিপিএম দিয়েছে না টিএমসি দিয়েছে, সব আমাদের ভোট দিয়ে শুধু আমাদেরকে ইউজ করেছে। আমাদের উপকার কেউ কোনো পার্টি করে। এখন আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ভোটটা এতদিন ইউজ করা হয়েছে, আমাদেরকে সরকার ইউজ করেছে। এর আগের সরকারও, তার আগের সরকারও সিপিএম এই মিটিং হলে এই তোমরা 200 লেডিস আসো, 200 ছেলে নিয়ে আসো, এই তোমাদের ঘর থেকে যেতে হবে। আমরা গাড়ি করে হার মিছিলে গেছি, টিএমসির মিছিল বলুন, সিপিএম এর মিছিল বলুন, কংগ্রেসের মিছিলেও গেছি। যখন যে দল ক্ষমতায় ছিল আপনারা তাদের জন্য করেছি, কিন্তু ওরা আমাদেরকে শুধু ইউজ করেছে, আমাদের জন্য কিচ্ছু করেনি। শুধু আমাদেরকেই থাকতে দিয়েছে, ঝগড়া শান্তি করেনি, এইটাই করেছে। এর ছাড়া আমাদের আর কিচ্ছু করেনি। এই বর্ষাকালে এইভাবে রান্না করা, বৃষ্টিতে জল পড়ে ঘরে? পরে সবই পরে, অনেকই আমাদের কষ্ট হয়।
থাকতে। আর বাথরুম আছে? বাথরুম এখানে নেই, বাথরুম ওই সিধা ব্রিজের ওই পারে বাথরুম আমাদের, পানি ভরতে হয় বাজারের ওখানে। বাজারের ওখান থেকে জল ভরে আনতে হয়, বাথরুম যেতে হয় ওইদিকে, দিনে যখনই যেতে হোক না কেন। আর রাতে? রাতে বন্ধ থাকে, রাতে কি করবে, প্লাস্টিকের সবাই করে বাচ্চারা। আর বড়রা, মেয়েরা? মেয়েরা অনেকজনের কষ্ট আছে, অনেকজনই প্লাস্টিকে করে, কি করবে। আচ্ছা, খায় না কেন? কেন? ভয়তে? হ্যাঁ, যে কোথায় বাথরুম করতে যাবো। বাথরুম করতে কোথায় যাবে সেই ভয়তে। আর আপনাদের তো বয়স হয়েছে, সবসময় যাওয়া সম্ভব হয় অত দূরে? কি করব, অসুবিধা হয়, কষ্ট হয়। আর খুব বর্ষায় এই ঘাটটাতে কতজন থাকে? 5-6 জন। 5-6 জন, নিচে ওপর মিলিয়ে? এখানে শুয়ে থাকি, এখানে একটা মানে কাঠ দিয়ে কাঠ দিয়ে। হ্যাঁ, একজন এখন শুয়ে তো থাকে। বলছি বর্ষাকাল, এখন তো আপনি এখানে শুতে পারেন না যদি রাতে বৃষ্টি। না শুই, তবু নিচে ইট দিয়ে, এই ইটটা নিচে দিয়ে একটা তক্তা বিছিয়ে শুই, ওখানে হয় না তো যায়। তো আজকের আমরা গেছিলাম শিয়ালদায় বড় অফিসারের কাছে, তো গেলাম, তো আমরা উনির কাছে রিকোয়েস্ট করলাম, কেঁদে বললাম যে দাদা আমাদের কিছু তো একটু সাহায্য করুন, এই বর্ষাকালে আমরা যাবো কোথায়, চাই আমাদের কোনো জায়গায় একটু আশ্রা করে দিন, আমরা করে নাই চলে যাবো। তো বলছে দেখো এটা তো আমার হাতে নেই, আমি কথা বলে আপনাদেরকে জানাবো। তো আমাদের সাথে নেত্রীরা ছিল, উনিরা কথা বললো, উনিরা বললো যে বর্ষাকাল আমাদের সময় দিন, কেন আমাদের যাবার কোনো আশ্রয় নেই, কেন আমরা নিঃস্ব গরিব, আমাদের কোনো জায়গা নেই যাবার। এই যে নোটিশটাতে তো রেলের কোনো আধিকারিকের সই স্ট্যাম্প কিছু নেই তো? কিছু নেই, হ্যাঁ না কিছু নেই ওই স্ট্যাম্পে। কিন্তু কোনো জায়গায় ভাঙার জন্য 1 ব্যাগ 2 দিন 3 দিনের সময় দিলে তো মানুষ একটা ঘর খালি করতে গেলে মানে অনেক টাইম লাগে। মাঙেন আসেনি, আজকের এই ডেট আছে, আমরা আজকের শিয়ালদায় গেলাম বড় অফিসারের কাছে, উনি বললো ঠিক আছে, কিন্তু যতটা সম্ভব আজকের কিছু হবে না। আচ্ছা, আপনার এখানে মোটামুটি কতগুলো বাড়ি আছে, থাকেন? দেবু ধরতে গেলে এখান থেকে যদি পুরো ঝুড়িটা ধরতে যাও তো 2000-এর ওপরে আছে, 2000-এর উপরে বাড়ি আছে? বাড়ি আছে। আর যদি এপার থেকে এপার তাক নোটিশ দিয়েছে, এটা দেবু ধরতে গেলে 1000 বাড়ি আছে, যেহেতু অবধি নোটিশটা দিয়েছে, কিন্তু এখান থেকে পুরো 22 তাক নোটিশ দিয়েছে। ওইদিকে হ্যাঁ। বাজারও বলেছে? হ্যাঁ বাজারটা, কিন্তু বাজারের লোক হকাররা সব গিয়েছিল, ওদের রুকে গেছে, ওদের 30 তারিখ তক টাইম দিয়েছে, আমাদের এখন টাইম দেয়নি, পার বলেছে আমরা চেষ্টা করছি তোমাদেরকে জানিয়ে দেবো। আপনাদের মানে এরকম যদি হঠাৎ করে ভাঙতে আসে কোথায় যাবেন? মানে কোথায় যাবো না, আমরা ঘরে শুয়ে থাকবো, বুলডোজার এসে চালিয়ে দেবে, বাল বাচ্চা নিয়ে শুয়ে থাকবো, কেন আজ থেকে আমাদের বাচ্চাদের এক্সাম চালু। আচ্ছা, সব থেকে বড় কথা এটা, আমাদের তো ভবিষ্যৎ পুরো বেকার হয়ে গেছে। সরকারি স্কুলে পড়ে? না, হ্যাঁ সরকারি স্কুল পড়ে, হ্যাঁ কর্পোরেশনে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটাই আমার থেকে কিছু বলার নেই, বাস আমরা বাচ্চা নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকবো, যদি জোর জবরদস্তি ভাঙতে আসে আমাদের ওপর থেকে বুলডোজার চলে যাক, এর থেকে আমাদের আর দাবি কিছু নেই। এই মুহূর্তে আমি পার্ক সার্কাস স্টেশনেই রয়েছি, যে মানুষগুলোর সাথে কথা বলছিলাম। এই পার্ক সার্কাস স্টেশনের রেলে যে বস্তিতে তারা থাকেন, এই বাথরুম এখান থেকে একেবারে, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি স্টেশনের বেশ কিছুটা সামনের দিকে, একেবারে সামনে নয় তবে মাঝামাঝিও নয়। আর যে বস্তিগুলো আছে সেগুলো আছে একেবারে স্টেশনের একদম শেষ থেকে শুরু হচ্ছে, ওপারে আরও সেটা গেছে। তো এই প্রত্যেকটা মানুষ, এবং এই রেল লাইনের এপারেও আছে বস্তি, তো সব মিলিয়ে তাদের প্রত্যেককে এই বাথরুমটা, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন স্টেশনের বাথরুম, যেটা শুধুমাত্র ওই মানুষগুলোর জন্য, ওই রেল বস্তির জন্য তৈরি এমনটা কিন্তু নয়। এটা পাবলিক টয়লেট এই স্টেশনে যারা আসে তারাও ব্যবহার করে, এবং এই মানুষগুলো প্রত্যেক দিন তাদের প্রত্যেককে যতবারই এই বাথরুমে আসতে হয় তাদেরকে টাকা দিয়েই এখানে সেই বাথরুমটা ইউজ করতে হয়। 3 টাকা, 5 টাকা, এবং স্নান করার জন্য এখন 10 টাকা পর্যন্ত দিতে হয়। প্রত্যেক দিন প্রত্যেকটা বাড়ির সদস্যের পিছনে তারা এভাবেই টাকা দিয়ে শৌচালয় তারা ইউজ করেন। সব থেকে বড় কথা হলো রাত 10টার পর কি রাত 9টার পরে এই শৌচালয় বন্ধ হয়ে যায়। তখন মহিলা, পুরুষ, বাচ্চা তারা কোনো রকমে, তাদের যদি শৌচালয়ে যাবার প্রয়োজন হয়, কোনো রকমে তারা অন্য কোনো উপায়ে সেই কাজ করে থাকেন। এখন এটাই, এভাবেই তারা থাকছেন বছরের পর বছর ধরে। আর জলের জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব, সেটা আরও বেশ কিছুটা দূরে, চলুন ওই জায়গাটাও দেখাই। এটা কি শুধু খাবার জলই নেওয়া হয়, না এই জলে বাসন মাজা বা কাপড় কাচা? বাসন মাজা, কাপড় কাচা সব এই জলে। কতক্ষণ থাকবে জলটা? 6টা? হ্যাঁ 6টা করে। জল বয়ে এনে, খাবার জলও বয়ে আনতে হয়।
বয়ে আনতে হয়, না হলে ওই শৌচালয় যেতে হয় 10 টাকা দিয়ে চান করতে। আমার কাছে তো পয়সা তো থাকে না। সবার কাছে তো সবসময় আপনাদের মানে ওই যে জলটা আনছেন ওটা কি পৌরসভার জল না কোনো কল থেকে নিয়ে আসেন কিভাবে? না না, আমরা কল থেকেই নিয়ে আসি। হ্যাঁ, কল থেকেই নিয়ে আসা হয়। নিয়ে আসি ওই দিক থেকে আনি, ওইদিকে যখন কল খারাপ হয়ে যায় তখন সব থেকে 10 টাকা করে নেয়। সরকারকে কল আনে বানাবার জন্য। পাবলিক খারাপ জন্য আপনাদের থেকে 10 টাকা করে নেয়। কল খারাপ হয়ে গেলে সরকারি জায়গা কল বসানো আছে রাস্তা থেকে, ওখান থেকে জল আনলেও কল খারাপ হয়ে গেলেও আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। আমাদের কাছ থেকে 10 টাকা করে। ওটা আপনাদের এলাকার মধ্যেই পড়ছে না ওই হ্যাঁ, ওই দিকেই পড়ে আছে, আমাদের তিন প্রতি জায়গায়। মানুষের উপরে জুলুম যে আমরা পানি নিই বলে আমাদেরকে আচ্ছা, 10 টাকা করে আপনারা দিতে জল হয়। নেন বলে আপনাদের মিনি 10 করে এখান থেকে 3000 4000 উঠে দিতে হয়। একটা কল ছাড়তে ওদের 3-4 হাজার টাকা। এটা সরকারি জায়গা, সরকার করবে, মগার করতে হয় আমাদেরকে। তাহলে আমরা এখানে বেনিফিটটা কি পাই? এখানে যত ঘর আছে সব ওখান থেকে জল আনা হয়, আর সরকার রাস্তা থেকে সব জল আনতে হয়। এটা কি নির্দিষ্ট টাইমে জলটা আসে না না, সবসময়? টাইমে জল আসে, টাইমে জল আসে। 4টে জল আসে, 7টায় জল আসে। সন্ধ্যে 7টা না সকাল 7টায় আসে আর বিকাল 4টায় আসে, আচ্ছা আর 6টায় চলে যায়। ওই জল দিয়ে কাপড় ওই খুব সমস্যা। বর্ষাকালে তো খুব সমস্যা। যে মানুষের সাথে কথা বলছিলাম রেল বস্তিতে যারা থাকেন এবং তারা প্রত্যেকেই বলছিলেন যে তারা জল আনতে আসে এখান থেকে, মানে সেটা তারা থাকেন একেবারে প্ল্যাটফর্মের শেষে আর জল আনতে হয় প্ল্যাটফর্মের শুরুতে এসে। এবং শুধু যে বড়রা আসেন তা নয়, আমি দেখলাম প্রচুর বাচ্চারা তারাও জল নিতে আসছেন এবং নির্দিষ্ট টাইমে আসতে হবে, এটাও একটা বড় বিষয়। সব সময় যে এখানে জল থাকে তেমনও নয়। আর সবথেকে বড় কথা, এই শুধু পাইপ আছে, যে কল নেই, কিন্তু একটা জাস্ট পাইপে জলটা আসে, তাও আবার দিনে 2 বার। এভাবেই প্রত্যেকের এই টাইমে জল নিয়ে যায়। এতগুলো বাড়ি, প্রায় 2000টার মতন নাকি এখানে লোক রয়েছে বা বাড়ি রয়েছে, এবং তারা প্রত্যেকে এখান থেকে জল নিয়ে গিয়ে, জল বয়ে নিয়ে গিয়ে খান। এবং এইটা শুধু খাবার জল নয়, এই জলে তাদের খেতে হয়, এই জলে তাদের রান্না করতে হয়, কাপড় কাচতে হয় এবং বাসনও মাজতে হয়। বাকি স্নান সেটা ওই পাবলিক টয়লেটে, যেটা রেল প্ল্যাটফর্মের ওপরে রয়েছে। বাকি সব কিছুর জল এখান থেকে তাদেরকে বয়ে নিয়ে যেতে হয়। আমরা গিয়েছিলাম নাগরিক প্রতিরোধ মঞ্চের ব্যানার নিয়ে ডিআরএমের কাছে। আমরা আমাদের মেমোরেন্ডামটা দিয়েছি, ডিআরএম দেখা করেছে, মেমোরেন্ডাম নিয়েছে। আমাদের মেমোরেন্ডামের ডিমান্ড ছিল আমরা ভারতীয় নাগরিক, আমাদের জীবন জীবিকার কোনো পথ না পেয়ে আমরা বাধ্য হয়ে এইখানে থাকি। আমরা এলাকার চারপাশে বাবুর বাড়িতে কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং আমরা অটো টোটো চালাই। অ্যাট দ্য সেম টাইম আমরা এই এলাকার মানুষকে নিরাপত্তাও দিই। ফলে আমাদেরকে যদি এই সময় এভিক্ট করা হয়, তাহলে আমাদের ঘরের যে ছোট ছোট শিশু, তাদের পড়াশোনাটা ডিস্টার্ব হবে, অর্থাৎ রাইট টু এডুকেশন সেটা ডিস্টার্ব হবে। আপনি আমাদেরকে খানিকটা কনসিডার করুন। তিনি বলেছেন এটা পলিসি মেকিং ব্যাপার, আমি কিছুদিন ওয়েট করতে পারি, কিন্তু আলটিমেটলি তো আপনাদের যেতে হবে। আমরা তার পরিপ্রেক্ষিতে বলি, রেল যদি তার নিজের বিকাশের জন্য আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করায়, আমরা তাতে রাজি আছি। কিন্তু আমাদের এই নগর বা নগর প্রান্তে থাকতেই হবে, কারণ আমরা দূর থেকে এসে কাজ করতে পারবো না। আমরা যে সমস্ত মধ্যবিত্ত পরিবারগুলোকে সার্ভিস দিই, তাদের বাড়ির শিশু সন্তানকে আমরা রক্ষা করি। ফলে আমরা পার্ট অফ দ্য সোসাইটি, আমরা জঞ্জাল নই, এটা আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি। এবং একই সঙ্গে আমরা আদালতেও যাব, কারণ আমরা মনে করি রেলের এই জমি ভারতবর্ষের জমি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জমি কিনে নেয়নি, ব্রিটিশ ইন্ডিয়া রেলওয়েজ কোনো জমি কেনেনি। স্বাধীনতার পরে ভারতবর্ষের যে রেল কোম্পানি যেটুকু জমি অধিগ্রহণ করেছিল, তারা কম্পেনসেশন করেছিল, জমির মূল্য দেয়নি। ফলে এই জমি ভারতবর্ষের জমি, ভারতের সম্পদ, ভারতবর্ষের শ্রমিক কৃষকের জমি এবং মেহনতের মধ্যে দিয়ে এই সম্পত্তি উঠেছে। রেলের বিকাশ হোক, এটা আমরা চাই, কিন্তু সেটা নট অ্যাট দি কস্ট অফ পুয়ার পিপল। এই পিপলকে রক্ষা করে তারা করুক। ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি টাকা এনপিএ যা ওয়েব আউট করে দিল কেন্দ্রীয় সরকার, আর কয়েকশো কোটি টাকা খরচ করলে পরে এই সমস্ত মানুষকে একটা ছাদ দেওয়া যায়। তারা একটা পাইলট প্রজেক্ট করুক, আমরা তাতে কোঅপারেট করব এবং আমরা সেখানে রেন্ট দিব, আমরা লিজ দিতে, আমরা ভাড়া দিতে প্রস্তুত। কিন্তু আমাদের শহরের নগর প্রান্তে আমাদের থাকার একটু জায়গা দিতে হবে, আমার সন্তানদের লেখাপড়া এবং আমার পিতামাতার চিকিৎসা এবং আমার বেঁচে থাকার অধিকার, এগুলোকে রক্ষা করার জন্য।
তো শেষমেশ এই মানুষগুলোকে মানে যদি এখান থেকে উচ্ছেদই করে দেয় এবং সেই অর্থে তো পুনর্বাসন দেবে বলে তেমন কিছু জানায়নি শুনেছি। যদি তারা উচ্ছেদ করতে চায়, ছাত্র আন্দোলন আমাদের পথ দেখিয়েছে, কৃষক আন্দোলন আমাদের চোখ খুলে দিয়েছে। সংঘবদ্ধ প্রতিবাদের সামনে দুনিয়ার সমস্ত শাসকরাই মাথা নত করতে বাধ্য হয়েছে। আমরা আমাদের ঘরে থাকবো, ঝুপড়িতে থাকবো, সন্তান নিয়েই থাকবো, বললে যা চলবে। হয়তো আমাদের কারো কারো প্রাণ যাবে। আমরা দেখতে চাই এই মৃত্যু কত, এই সরকারের যারা ক্ষমতাসীন দল তারা আর কত রক্ত আর কত জীবন ছিনিয়ে নিতে চায়। এখানে থাকতে কষ্ট হয়? হয় না? একটু কষ্ট হয় না? আর এটা ভেঙে দিচ্ছে আর বেশি কষ্ট হচ্ছে। ভেঙে দিচ্ছে। তুমি কি পড়াশোনা করো? না, পড়াশোনা করি ছেড়ে দিয়েছো? করতাম না, ছেড়ে দিচ্ছি না, করতাম। করতে ইচ্ছা হয়নি পড়াশোনা করতে? হয়েছে পড়াশোনা, মা পাগলি, বাবা হ্যান্ডিক্যাপ, ওই জন্য করতে পারো না। কত বছর বয়স তোমার? 15। 15 বছর বয়স। ছোট থেকে পড়াশোনা করতে চেয়েছিলে? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু পারি না করতে। মানে তুমি সংসারটা তুমিই সামলাচ্ছ? না, বাবা ভিক করে, মাও ভিক করে সব নিজের সংসার নিজেই রাখে। আমি আমার মতন থাকি, আমার বাপ আমার বাপের মতন থাকে, মা মার মতন থাকি। আচ্ছা, তো এখান থেকে যদি মানে তুমি কি কাজ করো? হ্যাঁ, পার্টির কাজ করি, বিয়ে বাড়ির কাজ। আচ্ছা, বিয়ে বাড়ি পার্টির কাজ করো। হ্যাঁ। তো সেটা তো সব সময় থাকে না। না, সিজনে। হ্যাঁ। তো তুমি তাহলে একা কোথায় যাবে? একা একটা মেয়ে, তুমি কোথায়? আমি আমার বাবার কাছে চলে যাবো। বাবার কাছে। বাবা কোথায় থাকে? এখানেই থাকে? হ্যাঁ, কাল পরশু দিনকার এসেছিল লিতে, আমি যাইনি। আমি ঝুবড়িটা ভাঙবে দেখে যাব। আচ্ছা আচ্ছা, দেখে যাবে। এখানে তুমি কতদিন থেকে আছো? অনেক দিন? হ্যাঁ, আমার জন্ম হয়েছে এখানে। জন্মই এখানে? তা মা এখানে আছে? হ্যাঁ, মা মা আছে। আছে। হঠাৎ করে একটা নোটিশ টাঙিয়ে দিয়েছে যেখানে কোনো বৈধতা মনে হচ্ছে নেই, কারণ শুধু বাই অর্ডার ইস্টার্ন রেলওয়ে লেখা থাকাটা আইনত কতটা যৌক্তিক সেটা আমার জানা নেই। সেখানে কোনো আধিকারিকের সই নেই, কোনো স্ট্যাম্প নেই। তাই এই মানুষগুলো এখন তাদেরকে যদি চলে যেতেই হয়, বলছিলামই তারা দেশে ফিরতে পারবেন না। তাই এখানেই কোনো রকমে তাদেরকে ভাড়া দিয়ে থাকতে হবে। সেই ভাড়ার পরিমাণটা 3 থেকে 4 হাজার টাকা কিংবা তারও বেশি, যদি বেশি ঘর নেওয়া হয়। সেক্ষেত্রে এনাদের ইনকামটাই দিনে 300-400 টাকা। হয়তো কেউ কাগজ কুড়িয়ে খায়, বলছিলেন এই মানুষগুলোর সাথে কথা বলছিলাম, কেউ কাগজ কুড়িয়ে খায়, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, এভাবেই তাদেরকে ইনকাম করতে হয়। কখনো কখনো কেউ হয়তো সবজি বিক্রি করেন। এবং জলের কষ্ট, খাবার জল, কল আপনাদের এই ভিডিওতে আপনারা দেখেছেন যে কল এখান থেকে পুরো প্ল্যাটফর্ম একদম সামনে গেলে তবে যে খাবার জলের কল রয়েছে, তাও আবার কি শুধু একটা পাইপ দেওয়া। একটা বাচ্চা মেয়ের সাথে কথা হচ্ছিল যে সবে জলটা আনতে যাচ্ছিল, তখন সে বলল, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই জলগুলো তুমি বয়ে আনতে পারবে? তখন সে বলল যে না, আনতে পারলেই খেতে পারবো। তাই এই বাচ্চাগুলো ছোট থেকে না অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। তারা জানে যে তারা নিজেরা যদি জলটা নিয়ে না আসে তাহলে জল খেতে পারবে না। ওই জলে তাদের জল খাওয়া হবে, ওই জলেই তাদের রান্না হবে, বাসন মাজা হবে, কাপড় কাচা হবে। এভাবেই এই মানুষগুলো থাকে। আজকের এই মানুষগুলোকে যদি এদের ঘরগুলো ভেঙে দেওয়া হয়, বুলডোজার চালিয়ে দেওয়া হয়, এরা জানে না এরা কোথায় যাবে। এখন আইনি পথে লড়ার সিদ্ধান্ত চলছে। এনাদের পাশে এসে দাঁড়াচ্ছে কিছু নাগরিক সংগঠন। এখন এটাই দেখার যে আইনের আওতায় এসে এই মানুষগুলোর বেঁচে থাকার অধিকারটা জিতে যায়, নাকি রেলের জায়গা পরিষ্কার করে দখলমুক্ত করে রেল জিতে যায়। এখন এটাই আমাদের দেখার।